তোমাকে আমার আর ভালো লাগে না তানিয়া। দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে তুমি। তোমার সব সৌন্দর্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। স্বামী আরিফের হাতের উপর মাথা রেখে বিছানায় শুয়ে আছে স্ত্রী তানিয়া। তখনই আরিফ কথাগুলো বলে। তানিয়া আরিফের কথাগুলোকে ততটা গুরুত্ব না দিয়ে হাসি মুখে বলল, হ্যাঁ, তা তো হবেই। যত দিন যাচ্ছে ততই বয়স বাড়ছে। কম বয়সে একজন নারীর সৌন্দর্য আকর্ষণীয় থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেই সৌন্দর্য কমতেও থাকে। এটাই স্বাভাবিক। তাই এখন আমাকে আর তোমার ভালো লাগবে না, এটাও অস্বাভাবিক কিছু না। কথা তো তুমি ঠিকই বলেছ, কিন্তু কি করব বলো, আমিও তো পুরুষ মানুষ। আর পুরুষদের নিজের কাছে ধরে রাখার মতো একটা উত্তম অস্ত্র থাকে নারীদের কাছে, তা হলো নারীর অধিক সৌন্দর্য। তোমাকে বিয়ে করার পর শুরুর সময়গুলোতে আমার নজর তোমার উপর থেকে সরানোই আমার জন্য মুশকিল ছিল, কিন্তু এখন দিন যতই যাচ্ছে ততই তোমার সৌন্দর্য কমে যেতে দেখে আমার তোমার দিকে ঠিকমতো তাকাতেও ইচ্ছে করে না। আমি বাইরে চলাফেরা করি, আমার আশেপাশে শত শত কম বয়সী সুন্দরী নারীরা ঘোরাফেরা করে। যখন ঘরের বউয়ের সৌন্দর্যে একজন পুরুষ মানুষের মন ভরে না, তখন সেই পুরুষ বাহিরের নারীদের সৌন্দর্যে একটা সময় আসক্ত হয়ে যায়। আমার তো মনে হচ্ছে আমার জীবনে সেই দিন আসতেও খুব দেরি হবে না। তানিয়া নীরব হয়ে ঠোঁটের কোণে এখনো আগের মতো হাসি ফুটিয়ে রেখেছে। আরিফের বলা কথাগুলো যেন তানিয়ার কান পর্যন্ত পৌঁছালেও তার হৃদয়কে স্পর্শ করতে পারল না, যার ফলে তানিয়া কোনো বিপরীত প্রতিক্রিয়া করল না। আরিফ তানিয়াকে শান্ত থাকতে দেখে বলল, তুমি বরং একটা কাজ করো। কি কাজ? আমার জন্য একটা সুন্দরী রূপবতী কমবয়সী মেয়ে খুঁজে দাও। আমি তখন তোমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করে সুখে সংসার করব। আরিফের এমন কথায় তানিয়া শব্দ করে হেসে দেয়। আরিফ আর তানিয়া দুজনেই শো অবস্থা থেকে উঠে বসে। আরিফ অবাক হয়ে বলল, আমার কথাগুলো শুনে তোমার হাসি পাচ্ছে? আচ্ছা বাবা, আর হাসছি না। আমাকে যখন আর তোমার ভালোই লাগে না, তখন কি আর করার। আমি তো তোমাকে অখুশি দেখতে পারবো না। ভালোবাসি যে। অন্য নতুন কম বয়সী সুন্দরী কোনো নারীকে পেলে যদি তুমি খুশির সাথে নিজের জীবন কাটাতে পারো, তাহলে আমি না হয় খুঁজবো তোমার জন্য তেমন কোনো সুন্দরী মেয়েকে। চিন্তা করো না। এরপর তানিয়া বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে যায়। আরিফের এসব কথাগুলো তানিয়া মজা হিসেবে নিয়েছে। আরিফের আর তানিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়েছে 5 বছর হল। কয়েকদিন পর তানিয়া রান্নাঘরে কাজ করছিল। সেই সময় কলিং বেল বাজতেই দরজা খুলে দিতে গিয়ে দেখল আরিফ একজন অপরিচিত মেয়ের হাত ধরে হাসি মুখে দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। তানিয়া কিছুটা অবাক হয়ে আরিফের দিকে তাকিয়ে বিস্মিত স্বরে প্রশ্ন করল, এই মেয়েটা কে? আরিফ মেয়েটির দিকে এক পলক দেখে হাসি মুখে বলল, ওর নাম মারুফা। আমার অফিসের একজন ক্লায়েন্টের একমাত্র মেয়ে, আর বর্তমানে মারুফা আমার দ্বিতীয় স্ত্রী। আরিফের মুখে এমন কথা শুনে তানিয়া পিক করে হেসে দিয়ে বলল, তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো, তাই না? ওই তো কিছুদিন আগে ফোনে ভিডিও দেখছিলাম। একজন স্বামী আরেকজন অপরিচিত মেয়েকে বধূ সাজে নিয়ে এসে স্ত্রীকে বলেছিল মেয়েটি নাকি তার দ্বিতীয় স্ত্রী। পরে বুঝতে পারলাম পুরোটাই একটা সাজানো নাটক ছিল। স্বামী প্র্যাঙ্ক ভিডিও বানিয়েছিল স্ত্রীর ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য। তুমিও নিশ্চয়ই তেমনই প্র্যাঙ্ক ভিডিও বানানোর পরিকল্পনা করেছো। কোথায় লুকিয়ে রেখেছো ক্যামেরা? দেখাও আমাকে। এই বলে রিমা ড্রয়িং রুমে এগিয়ে গিয়ে ক্যামেরা খুঁজতে থাকে। তানিয়ার এমন কাণ্ড দেখে আরিফ আর মারুফা দুজনেই হতভম্ব হয়ে যায়। পরক্ষণে আরিফ কিছুটা বিরক্ত হয়ে চেঁচিয়ে তানিয়াকে বলে, তোমার কি মনে হয় আমি তোমার সাথে মজা করতে এখানে এসেছি? আমার হাতে এখন ফালতু কোনো সময় নেই। আমি সত্যি সত্যি আবারও বিয়ে করাচ্ছি। সেদিন তোমাকে বললাম না আমার তোমাকে আর ভালো লাগে না। দিন দিন তোমার সব সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। বেশ কয়েক মাস হলো আমি তোমাকে আড়াল করে মারুফার সাথে সম্পর্কে জড়িয়েছিলাম, আর এখন মারুফাকে বিয়েও করে নিয়েছি। তুমি নিজের চোখে দেখো মারুফা কত বেশি সৌন্দর্যের অধিকারী। আরিফের কথায় থেমে যায় তানিয়া। আরিফের দিকে তাকিয়ে বলে, মানে তুমি সেদিনও আমার সাথে মজা করেছিলে, আজকেও এসেছো মজা করতে। দেখো, এমন সিরিয়াস বিষয় নিয়ে মজা করা বন্ধ করো। অনেক হয়েছে। দেখো, আমার মেজাজ খারাপ করবো না এসব বলে। আমি অনেক ভালো মুড নিয়ে আছি, তাই তুমি সরো সামনে থেকে। মারুফাকে নিয়ে আমাকে বাসার ভেতর আসতে দাও। এরপর আরিফ মারুফাকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করে নিজের রুমে যায়। তানিয়াও তাদের পেছন পেছন আসে। আরিফ আলমারি থেকে একটা ব্যাগ বের করে সেখান থেকে একটা কাগজ বের করে তানিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল। তানিয়া কাগজটা হাতে নিয়ে বলল, কিসের কাগজ এটা? ডিভোর্স পেপার। তানিয়া আরিফের কাছে এসে ওর হাত ধরে করুণ সুরে বলল, অনেক তো হলো, এখন অন্তত তোমার এই মজা বন্ধ করো প্লিজ। আরিফ এবার রেগে গিয়ে এক ঝটকে নিজের হাত রিমার থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি তোমাকে কতবার বলেছি যে তোমার সাথে আমি মজা করছি না? আমার কথা কি তোমার কানে জানে নাকি? আমি আর মারুফা অনেক মাস ধরেই একে অপরকে ভালোবাসি। এখন আমরা বিয়েও করে নিয়েছি। তুমি এখন ডিভোর্স পেপারে সাইন করে আমার জীবন থেকে আর এই বাসা থেকে চিরতরের জন্য বিদায় হও। তোমাকে আমার আর সহ্য হচ্ছে না। তার মানে তুমি সেদিন সত্যি আমাকে বলেছিলে যে তোমার আর আমাকে ভালো লাগে না? সেদিন তুমি আমাকে যা যা বলেছিলে সব সত্যি ছিল? যা বলেছিলাম সবই সত্যি ছিল। এখন তুমি আমার চোখের সামনে থেকে যাও। যা করতে দেখেছ এসব কিছু সত্যি। তোমার উপর থেকে আমার মন উঠে গিয়েছে, এ কথাটা মেনে নাও। তানিয়া আরিফের পায়ের কাছে হাঁটু ভাঁজ করে বসে বসে কাঁদতে কাঁদতে বলল,
আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, বিশ্বাস করো। তোমাকে আমি অনেক ভালোবাসি। দয়া করে আমাকে ডিভোর্স দিও না। তুমি থাকতে পারবে কিনা সেটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আর না তোমাকে আমার বাসায় থাকতে দেব। আমি চাই না তোমার ছায়াও আমার আর মারুফার জীবনে পড়ুক। এতে আমাদের সুখের উপর তোমার খারাপ নজর পড়বে। তোমার আমার সাথে থাকতে হবে না, কিন্তু আমাকে এই বাসা থেকে তাড়িয়ে দিও না প্লিজ। এই বাসায় থেকে তোমার কাজ কি? আমি যখন বাসায় থাকবো না তখন মারুফার কাছে আমার নামে উল্টাপাল্টা বলবে, আমাদের দুজনের মাঝে ঝামেলা সৃষ্টি করবে। তোমার পরিকল্পনা আমি বুঝি না ভেবেছ? এই সুযোগ তো আমি তোমাকে কখনোই দেব না। তানিয়া দুহাতে নিজের চোখের পানি মুছে উঠে দাঁড়িয়ে বলল, না না, আমি এসব কিছুই করব না। তোমাকে ছাড়া থাকতে এমনিতেই আমার অনেক কষ্ট হবে। আর যদি এই বাসা থেকে চলে যেতে হয়, তাহলে সেটা আমার জন্য বেঁচে থাকতেও মৃত্যু যন্ত্রণা ভোগ করা সমতুল্য হবে। এই বাসায় থেকে আমাকে আর মারুফাকে একসাথে দেখলে সহ্য হবে তোমার? তানিয়া চুপ হয়ে যায়। আরিফ বাঁকা হেসে বলল, এজন্য বলছি তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সাইন করে আমার জীবন থেকে এই বাসা থেকে চিরতরের জন্য বিদায় হও। আর যদি বলো আমাদের দুজনকে একসাথে দেখে সহ্য করতে পারবে, তাহলে থাকো, এতে আমার কোনো আপত্তি নেই। তানিয়া নিজের স্বামীর সংস্পর্শে অন্য নারীকে দেখে কখনোই তা সহ্য করতে পারবে না। এটা ভেবে বুকের উপর বিশালাকার পাথর চাপা দিয়ে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। এবারে বাসা থেকে বেরিয়ে যাও। তানিয়া ওর চোখের পানি মুছে নিয়ে বলল, আজ ঠিকই চলে যাচ্ছি আমি, কিন্তু একটা কথা মনে রেখো, রিভেঞ্জ অব দ্য নেচার বলে একটা বিষয় আছে। সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত এমনই হয়ে আসছে যে কাউকে ঠকিয়ে বা কারোর সাথে প্রতারণা করে কেউ কখনো ভালো থাকতে পারেনি, সুখী হতেও পারেনি। তোমার জীবনও একদিন এমন সময় আসবে যখন তুমি আমাকে হারানোর জন্য আফসোস করবে, কান্না করবে, আর তখন তোমার পাশে তোমারই নতুন বিবাহিতা সুন্দরী বউও থাকবে না। তানিয়ার কথাগুলোকে ততটা গুরুত্ব না দিয়ে আরিফ শব্দ করে হেসে বলল, আরে মারুফা, দেখো দেখো, এ মেয়ে আমাদেরকে অভিশাপ দিচ্ছে। মারুফা ঠোঁট পাকিয়ে হেসে রিমাকে বলল, সেদিন আমার স্বামীকে কখনো দেখতে হবে না, তাই আর কথা না বাড়িয়ে আমাদের বাসা থেকে চলে যান তো। তানিয়া ছলছল দৃষ্টি নিয়ে আরেক পলক আরিফকে দেখে বাসা থেকে বের হয়ে যায়। এরপর কেটে যায় 1 বছর। এই 1 বছরে তানিয়া বা আরিফ কেউই কারোর সঙ্গে যোগাযোগ করেনি। 1 মাস আরিফের শরীরের বিভিন্ন জায়গায় জুড়ে এক ধরনের ঘায়ের সৃষ্টি হয়েছে, যেখান থেকে সবসময় প্রচুর বাজে দুর্গন্ধ ছড়ায়। আরিফ অনেক দুর্বল হয়ে পড়ায় অন্যের সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতে পর্যন্ত পারে না। তাই আরিফের চাকরিও চলে গেছে। রাজের কিছু জমানো টাকা ছিল, যা দিয়ে ওর চিকিৎসা খরচ আর মারুফার নিজের খায়েশ ঠিকমতো পূরণ হতো না। তাই মারুফা আরিফের প্রতি দিনকে দিন প্রচুর বিরক্ত হতে শুরু করল। একটা সময় নিতে না পেরে মারুফা আরিফকে ডিভোর্স দিয়ে চলে যায়। নিজের এই করুণ মুহূর্তে মারুফাকে ছেড়ে চলে যেতে দেখে আরিফ অনেক দিশেহারা হয়ে পড়ে। আর একলার সময় আরিফের মনে পড়ে তানিয়ার বলা শেষ কথাগুলো। তানিয়া আরিফকে কাঁদতে কাঁদতে অনেক বাস্তববাদী কথা শুনিয়েছিল সেদিন। আরিফ আজ তানিয়ার শূন্যতা খুব করে অনুভব করছে। আজ যদি তানিয়া তার পাশে থাকত, তাহলে আরিফের এমন পরিস্থিতিতে তাকে ছেড়ে চলে যাওয়ার কথা চিন্তাও করতে পারত না। অনেক সেবা যত্ন করে আরিফকে সুস্থ করে তুলত। কিন্তু আফসোস, আরিফ নিজে তানিয়ার মতো হীরাকে অমূল্যবান পাথর ভেবে ছুঁড়ে ফেলে দিয়ে মারুফার মতো কাঁচকে বেছে নিয়েছিল সেদিন। তাই আজ আল্লাহ তাকে তানিয়ার সাথে করা প্রতারণার ফলস্বরূপ এই পরিস্থিতির মাঝে ফেলেছেন। এখন এভাবেই নিজের অপরাধের শাস্তি পেতে হবে তাকে।